আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আসলে গতকাল ক্লাসটি নিতে পারিনি। আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কেননা গতকাল ঠিক এই সময়টাতেই ইন্টারনেট যে সিগন্যাল এটি খুবই বিপর্যস্ত ছিল আমার যে লোকালিটি ছিল সেখানে। তাই তোমাদের ক্লাসটি আমি আসলে ব্রডকাস্ট করা সম্ভব হয়নি। আমি আশা করছি তোমরা আমার নির্দেশনাটুকু পেয়েছো এবং যথারীতি আজ আমরা ক্লাসটি পরিচালনা করার সুযোগ পেয়েছি। এবং গতকালের যে ক্লাসটি আমি স্থগিত করেছি সেটি তোমরা ইতিমধ্যেই জেনেছো। সেটি আমরা আগামীকাল ইনশাআল্লাহ আবার ঠিক 12টায় আমি সেই ক্লাসটি আবার পরিচালনা করব, যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও। শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা টাইমলি সেই ক্লাসটা আগামীকাল করার একটু সময় বের করে নেবে। প্রিয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যে অবস্থান থেকে আমার ক্লাসটি উপভোগ করছো, আমি সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশাবাদী তোমরা তোমাদের যে সহপাঠীরা আছে সবাইকে তোমরা মেনশন করবে, এবং আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে শেয়ার করবে, যাতে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পর্যায়ের যে কোনো কলেজের স্টুডেন্টরাই আমার ক্লাসটিকে উপভোগ করার সুযোগ পায়। আমি শুরুতেই আমার ক্লাসটি শুরু করার আগেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের প্রতি, যার সুচিন্তিত দিক নির্দেশনার মাধ্যমে আমরা অনলাইন ক্লাসগুলো পরিচালনা করার সুযোগ পাচ্ছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যারের ইচ্ছাতেই আমি আজ আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার কলেজের, আমার বিভাগের, পদার্থবিজ্ঞান বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান জনাব ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক স্যারের প্রতি, যার দিক নির্দেশনায় আমাদের ক্লাসগুলো এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর অন্য প্রসঙ্গে কথা বলছি না, আমি একটু অপেক্ষা করছি তোমাদের রিপ্লাইয়ের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপ তাপগতিবিদ্যা ও বিকিরণ এই কোর্সটি নিয়ে ক্লাস পরিচালনা করছি, তোমরা জানো। এবং প্রথম অধ্যায়ের উপর গত সপ্তাহে আমরা 3টি ক্লাস পরিচালিত করেছি, এবং এই সপ্তাহে আমাদের 2টি ক্লাস যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এবং আমার বিশ্বাস তোমরা উপকৃতই হবে, কারণ একেবারে তোমাদেরকে সরাসরি ক্লাস নিতে পারছি না, তা সত্ত্বেও যদি অনলাইনের মাধ্যমে তোমরা নির্দেশনাগুলো খেয়াল করো, আমার বিশ্বাস তোমাদের কোর্সের যে অসম্পূর্ণতা আছে সেটা সাকসেসফুলি সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই মেনশন করেছো এবং রিপ্লাই দিয়েছো, আমি অনেকে সালাম জানিয়েছো, আমি সবার পক্ষ থেকে সালাম গ্রহণ করছি, ওয়ালাইকুম আসসালাম। এবং অনেককে মেনশন করছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা আর অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপগতিবিদ্যা ও বিকিরণ এই কোর্সটা পরিচালনা করছি, এবং যথারীতি আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। এবং এটি প্রথম অধ্যায়ের উপর আমার 4র্থ ক্লাস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় ক বিভাগের প্রশ্নে, অর্থাৎ বড় আকারের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আজকে মূলত 2টি থার্মোমিটারের গঠন, কার্যপ্রণালী এবং সুবিধা অসুবিধা, অর্থাৎ 2টি থার্মোমিটার পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে একটি থার্মোমিটার হচ্ছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এবং আরেকটি থার্মোমিটার হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার।
অনেক বড় বড় দুইটা আলোচনা আমি যে সময় আমরা পাবো চেষ্টা করবে এই সময়ের মধ্যে ক্লাসটিকে সম্পন্ন করার জন্য। তাহলে কয়টি থার্মোমিটার আলোচনা করব? দুটি থার্মোমিটার, একটি হলো স্থির আয়তন গ্যাস থার্মোমিটার এবং আরেকটি হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার। তোমরা জানো পরীক্ষায় এই থার্মোমিটারের বর্ণনা প্রতি বছরই একটা থার্মোমিটারের বর্ণনা থাকে। আমরা এখানে তোমার দুটো থার্মোমিটারও আলোচনা করব, আর আগামী ক্লাসে আরও একটা আলোচনা করব তাপ যুগল থার্মোমিটার। হ্যাঁ, তো মোট গত ক্লাসে একটা থার্মোমিটার আলোচনা করেছি, সেটি ছিল তোমার স্থির চাপে গ্যাস থার্মোমিটার। আর আজকে একটা আলোচনা করব স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, তারপরে প্লাটিনাম রোধ থার্মোমিটার, এই দুইটা নিয়ে কথা বলবো। আমরা আর অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমাদের যে লেকচার সেই লেকচার টপিকে চলে যাচ্ছি। তাহলে প্রথমেই আমরা কথা বলবো স্থির আয়তন গ্যাস থার্মোমিটার নিয়ে। প্রথমে একটু বর্ণনা দিচ্ছি, লক্ষ্য করো। এটি একটি মুখ্য আন্তর্জাতিক প্রমাণ স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। এই থার্মোমিটারে হাইড্রোজেন গ্যাসকে উষ্ণতামিতিক বস্তু হিসেবে ব্যবহার করা হয়। এটা তোমার ওই যে ক বিভাগের ছোট প্রশ্ন, সে প্রশ্নের মধ্যে আসতে পারে কোন গ্যাসকে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক বস্তু হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিব বা নাম বলবো কি, কাকে? হাইড্রোজেন গ্যাসকে। এটা মনে রাখতে হবে এবং এটাকে আমি রেড মার্ক করে দিয়েছি যাতে তোমাদের হাইলাইটেড হয়। এরপরে খেয়াল করো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে থার্মোমিটারটির একটা পরিচয় আমরা উপস্থাপন করব, গঠন উপস্থাপন করব। তোমরা জানো পরীক্ষায় গঠনও আসে একটা বড় প্রশ্ন হিসেবে, তাই আমাদেরকে গঠনটা নিয়ে এখন আমরা তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করব। লক্ষ্য করো বর্ণনা যেটা আমি বলছি, এই যন্ত্রে প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি চৌঙ্গাকৃতির কুণ্ডু আছে। কি দিয়ে তৈরি? প্লাটিনাম ইরিডিয়ামের সংকর। তাহলে প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি চৌঙ্গাকৃতির কুণ্ডু আছে এবং যার নাম হচ্ছে সি। চিত্রে লক্ষ্য করো, আমার মাউসের কার্সরটা যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এই সি হচ্ছে তোমার এই কুণ্ডুটা। এটা কি দিয়ে তৈরি হবে? প্লাটিনাম ইরিডিয়ামের সংকর দিয়ে তৈরি হবে। ধরি এটি সি, এই কুণ্ডের দৈর্ঘ্য 1 মিটার। তাহলে এখানে যে ডট ডট দিয়ে আমি এটাকে রাখছি, এতটুকু দৈর্ঘ্য হবে 1 মিটার। এটা কিন্তু নির্দিষ্ট এবং ব্যাস 3.6 সেন্টিমিটার। তাহলে এটা দৈর্ঘ্য ফিক্সড, ব্যাস ফিক্সড, তারপরে এটির যে উপাদানের তৈরি তা ফিক্সড এবং কোন উপাদানের তৈরি? প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু, এই উপাদান দিয়ে এটি কি তৈরি। তারপরে লক্ষ্য করো এর আয়তন 1 লিটার এবং এটার যে আয়তন সেটাও নির্দিষ্ট। কুণ্ডুটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 সেন্টিমিটার পারদ চাপে সরু ও বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। শুরুতেই বলেছিলাম এটার মধ্যে কি থাকবে? হাইড্রোজেন গ্যাস থাকবে। তাহলে হাইড্রোজেন গ্যাস যে চেম্বারে থাকবে বা যে কুণ্ডুতে থাকবে তার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে উপস্থাপন করেছি। এটি তৈরি হবে প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর এবং এটার দৈর্ঘ্য 1 মিটার এবং ব্যাস 3.6 সেন্টিমিটার এবং এটার আয়তন হবে 1 লিটার। এটার মধ্যে যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 সেন্টিমিটার পারদ চাপে তার মধ্যে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে পূর্ণ করা থাকে। এটিকে একটি কক্ষের মধ্যে আনুভূমিকভাবে রাখা হয়। যে এখানে ডট ডট দিয়ে দেখিয়েছি, একটা কক্ষের মধ্যে এটিকে কীভাবে রাখবো? আনুভূমিকভাবে স্থাপন করব। আশা করি বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। প্রাথমিক যে আলোচনাটুকু আমি উপস্থাপন করেছি। এরপর লক্ষ্য করো তোমার তাহলে সি কুণ্ডের আমরা এই পুরো যন্ত্রটার মাত্র সি অংশের বর্ণনা তোমাদের উপস্থাপন করেছি। তারপরে আসো, কুণ্ডুটি একটি সরু নল এ বি দ্বারা ম্যানোমিটারের সাথে যুক্ত থাকে। এখানে একটি সরু নল আছে এবং সরু নল এই পর্যন্ত একটা সরু নল, হ্যাঁ, এ বি, এটা হলো এ, পুরোটা হচ্ছে কি বি। এ বি হলো কি একটা ম্যানোমিটার যেটা দ্বারা আমরা চাপ নির্ণয় করতে পারবো। তাহলে এই ম্যানোমিটার দ্বারা সি কুণ্ডের অভ্যন্তরস্থ গ্যাসের চাপ পরিমাপ করা হয়। আমরা গত ক্লাসেও স্থির চাপে গ্যাস থার্মোমিটার যেটা আলোচনা করেছি সেখানেও ম্যানোমিটারের ব্যবহার দেখেছি, এখানেও আমার ম্যানোমিটারের ব্যবহার আছে। তাহলে এই ম্যানোমিটারের কাজ কি? সি কুণ্ডের ভিতরে যে হাইড্রোজেন গ্যাস, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস রেখেছি তার কি নির্ণয় করবে? এটা চাপ নির্ণয় করবে। তারপর লক্ষ্য করো ম্যানোমিটার শুষ্ক বিশুদ্ধ পারদ দ্বারা পূর্ণ থাকে। এটা গত ক্লাসে বলেছি, ম্যানোমিটারের ভিতরে কি থাকে? বিশুদ্ধ পারদ থাকে। তারপরে বলছেন একটি বিশুদ্ধ পারদ দ্বারা পূর্ণ থাকে এবং রবার নল দ্বারা অপর একটি পারদ আধার আর এর সাথে যুক্ত থাকে।
আর কোনটা একটু চিত্র লক্ষ্য করে, এই যে এই পাশে একেবারে বাম পাশে এই পুরো নিচের যে ইউ আকারে বাঁকানো যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা রাবারের। আর এই আরের মধ্যে তোমার পারদের অতিরিক্ত পারদ রাখা আছে এবং এই কুণ্ডের মাধ্যমে ম্যানোমিটারের ভিতরে পারদের আমরা পরিমাপটা নিয়ন্ত্রণ করব, উঠানামা করানো যায়। এবং থার্মোমিটারের এই বাহুতে একটা থার্মোমিটার তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে এটার ভিতরে, হ্যাঁ, এটা এই বাহুতে প্লাটিনাম নির্মিত একটা সূচক্র সূচক P1 আছে, এটার ভিতরে এই ভিতরে একটা সূচক্র সূচক আছে প্লাটিনাম নির্মিত। কেমন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা দিয়েছি, এই আলোচনায় আমার একটা কুণ্ডের পরিচয় দিয়েছি, কী দ্বারা তৈরি, তার ভিতরে কি থাকবে, তারপর একটা ম্যানোমিটারের বর্ণনা দিয়েছি এবং ম্যানোমিটারের গঠনের মধ্যে পারদের একটা কীভাবে পারদকে আমরা নিয়ন্ত্রণ করব তার বর্ণনা দিয়েছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা বুঝতে পারতেছো বা যতটুকু আলোচনা দিয়েছি বুঝতে পারছো? দয়া করে একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আসলে যেহেতু ভার্চুয়াল ক্লাস আমি তোমাদেরকে দেখি না, তাই তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমরা আমার সাথেই সংযুক্ত আছো এবং আমার কথাগুলো তোমরা অনুধাবন পর্যায়ে নিতে পেরেছো। একটু দয়া করে কমেন্টে জানাও বুঝতে পারতেছো কিনা যতটুকু আলোচনা করেছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি প্লিজ। হ্যাঁ, ওকে, এমডি জাকির হোসেন রিপ্লাই দিয়েছ, জি স্যার। অন্যরা কি বুঝতে পারতেছো? ওকে, আমরা তাহলে পরবর্তী আলোচনা যাচ্ছি। হ্যাঁ, ইফতেকার মিস্টার সামির, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পারছি। নাহিদা রহমান বুঝতে পারছি। এমডি রাফসান জানি বুঝতে পারছি। রোমান হোসেন, সানজিদা চৌধুরী, রূপকথার রাজকুমার আইডি, অরিজিনাল নামটা লিখিও। নাহিদা রহমান, বোঝা যায়। থ্যাংক ইউ তোমাদেরকে। আমি যখন তোমাদের কাছ থেকে রিপ্লাই চাইবো তোমরা অবশ্যই রিপ্লাই দিবে, কারণ তোমাদের রিপ্লাই পাইলে আমি সামনে যাইতে পারি, নাহলে বোঝা যায় যে না তোমরা আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। আচ্ছা, পরবর্তী আলোচনা যাওয়ার আগে আমি তোমরা যারা লাইভে সংযুক্ত হচ্ছে একটু দয়া করে তোমাদের ক্লাসের অন্য সহপাঠীদেরকে একটু সংযুক্ত করার চেষ্টা করো। এত কম সংযুক্ত হলে আসলে নিজেকে অসহায় মনে হয় যে আমার শিক্ষার্থীর সংখ্যা কি এত কম? শিক্ষার্থীর সংখ্যা তো অনেক বেশি, প্রায় 100-র কাছাকাছি। দয়া করে একটু অন্যদেরকে বলো যে আমি চাচ্ছি তারা সংযুক্ত হওয়ার জন্য, প্লিজ। এরপরে আসো স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। তাহলে আমরা এখনও কিন্তু বর্ণনার শেষ হয় না বা গঠনের আলোচনা শেষ হয় না, আমরা মাত্র সি অংশের বর্ণনা দিয়েছি এবং ম্যানোমিটার অংশে অর্থাৎ নিচের এতটুকুর বর্ণনা উপস্থাপন করেছি। এখনও উপরে কিছু বর্ণনা আছে, সেটা আমরা শেষ করি। সূচকের অগ্রভাগ সর্বদা এ নলের পারদ তল স্পর্শ করে। এখানে তো ম্যানোমিটারের ভিতরে পারদ আছে, সূচকের অগ্রভাগটা এখানে আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু বুঝে নিতে হবে এখানে P1 যে অংশটুকু আছে এটা সর্বদাই তোমার পারদ দ্বারা পারদের যে তল, এই তলকে স্পর্শ করে রাখে। এই যন্ত্রে একটি ব্যারোমিটার ডিই আছে, এই যন্ত্রে একটা ব্যারোমিটার আছে ডিই উপরে, এই ড্রপারের মতো যে অংশটুকু একটা বাঁকানো নল দ্বারা যুক্ত আছে। হ্যাঁ, তাহলে এই যন্ত্রের একটি ব্যারোমিটার ডিই আছে। উক্ত ব্যারোমিটারের নল বি বাহুর পারদে ডুবানো থাকে। এই ব্যারোমিটার দেখো যে বাঁকানো যে নলটা, এটা কার ভিতরে যুক্ত আছে? ম্যানোমিটারের ভিতরে যুক্ত আছে। যেহেতু ম্যানোমিটারের ভিতরে যুক্ত আছে, ম্যানোমিটারের ভিতরে কি আছে? পারদ আছে, তাহলে পারদের ভিতরে যুক্ত আছে। ব্যারোমিটারের কুণ্ডুটি এমনভাবে বাঁকানো থাকে যাতে তা ম্যানোমিটারের এ নলের উপরে অবস্থান করে। অর্থাৎ এটাকে এই বাঁকানোর যুক্তিকতাটা হলো যাতে এটা ম্যানোমিটারের মুখের ভিতরে সহজে স্পর্শ বা ঢুকানো যায়। ব্যারোমিটারের কুণ্ডেও আরও একটি সূচক P2 আছে, এই যে উপরে, হ্যাঁ P2। তাহলে এখানে একটা সূচক আছে P1 আর এখানে একটা সূচক আছে P2। ডি ব্যারোমিটারের পাশে ভি ভার্নিয়ার বিশিষ্ট একটি মূল স্কেল এস খাড়া হয়ে স্থাপন করা আছে। এখানে একটা স্কেল আর তার ভিতরে একটা ভার্নিয়ার স্কেল আছে। তাহলে এখানে যন্ত্র যদি আমি বলি একটা কুণ্ড আছে যার ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে, তার বর্ণনা শুরুতে দিয়েছি। তারপরে একটা ম্যানোমিটার আছে, তার বর্ণনা দিয়েছি। তারপরে উপরে একটা ব্যারোমিটার আছে ডিই। তাহলে একটা ম্যানোমিটার আর একটা কি ব্যারোমিটার, দুইটা মিটার আছে এখানে। হ্যাঁ, ব্যারোমিটারটা ম্যানোমিটারের ভিতরে যুক্ত আছে। তারপরে একটা স্কেল আছে, তার মধ্যে আবার ভার্নিয়ার স্কেল সংযুক্ত আছে এবং দুইটা সূচক আছে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে কি P2। কি বুঝতে পারতেছি আমরা? একটু রিপ্লাই করবে প্লিজ। ওকে, তারপরে আলোচনায় আসি। এই স্কেলের শূন্য দাগ ম্যানোমিটারের সূচক P1 এর সাথে সমভূমে অবস্থান করে।
স্কেলের শূন্য দাগটা, এই যে এখানে যে শূন্য দাগটা, সূচক P1 এর সাথে এটা সমভূমিকা, অর্থাৎ একই তলে থাকবে। যেহেতু বি ও আর নল দুইটির উপরের মুখ খোলা, সেহেতু লক্ষ্য করো এই বি নল এবং আর নল উপরের মুখ দুইটা কি খোলা না, উপরের মুখ দুটি খোলা, সেহেতু এই দুই নলের পারতল সর্বদা সমান উচ্চতায় থাকবে। এখানে আর এর মধ্যে যে লেভেল থাকবে আর বি নলের ভিতরে কি একই লেভেল থাকবে। একই যন্ত্রে ব্যারোমিটার ও ম্যানোমিটার সমন্বয় এই থার্মোমিটারের একটি বিশেষ বৈশিষ্ট্য। দেখো গত ক্লাসে যে থার্মোমিটারটা আমরা আলোচনা করেছি তার মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র একটা ছিল ম্যানোমিটার, ছিল ব্যারোমিটার ছিল না। কিন্তু স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের প্রধান বৈশিষ্ট্যটা লক্ষ্য করো, এটার মধ্যে ব্যারোমিটারও আছে ম্যানোমিটারও আছে, দুইটা মিটার এটার মধ্যে সংযুক্ত। তাহলে তোমাকে যখন এই ভাইভাতে বা বিভিন্ন জায়গায় তুমি বিষয়গুলো এক্সপ্লেইন করবে, লেকচার দিবে, তখন তোমাকে কিন্তু এই বিষয়গুলোকে বুঝিয়ে বলতে হবে যে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার আর স্থির চাপে গ্যাস থার্মোমিটারের গঠনগত প্রধান পার্থক্যগুলো কি। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তোমরা অনেকেই অন্যদেরকে মেনশন করতেছো, থ্যাংক ইউ। আসলে তোমাদের এই ক্লাসগুলো আমি বারবার বলছি, এই ক্লাসগুলো ফর্মাল ক্লাস। আমরা ভার্চুয়ালি নিলেও কিন্তু এগুলো ফর্মাল ক্লাসই। তাই ফর্মাল ক্লাসে যেরকম কাউন্ট হয় হাজিরা, এই ক্লাসেও কিন্তু তোমরা যারা কমেন্টের সাথে সংযুক্ত আছে এবং রুল নাম্বারগুলো একটু কমেন্ট করবে, তোমাদেরকেও কিন্তু সেভাবে আমি হাজিরা হিসাবে কাউন্ট করব। তাই দয়া করে যারা ক্লাসে এই কয়েকটা ক্লাস যাচ্ছে, যারা এখনও সংযুক্ত হয়নি, একটু তোমাদেরকে দায়িত্ব দিব, প্লিজ তোমরা একটু তাদেরকে, যেহেতু তোমাদের সাথে সবারই যোগাযোগ আছে, একটু দয়া করে তাদেরকে একটু সংযুক্ত করার চেষ্টা করবে। এরপরে লক্ষ্য করো, তাহলে আমরা থার্মোমিটারের এই স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের গঠন বা বর্ণনা আমাদের শেষ হলো। কি এখন যদি আমি বলি যে তুমি তোমার ভাষায় এটার বর্ণনাটুকু লেখো, কি লিখতে পারবা না? কি মনে হয়, পারবা তো? অবশ্যই পারবে, কারণ প্রথমে তুমি একটা কুণ্ডের বর্ণনা দিবে যেটাতে হাইড্রোজেন গ্যাস রেখেছো, প্লাটিনাম ইরিডিয়াম তৈরির সংকর, এটার দৈর্ঘ্য 1 মিটার, ব্যাস 3.5 মিলিমিটার। তারপর এটার আয়তন বর্ণনা আছে, এটার মধ্যে কী রেখেছো, এটাকে আণবিকভাবে রাখা হয়েছে, এগুলো এসব কথা বলবে। এটাকে সংযুক্ত করা হয়েছে একটা ম্যানোমিটারের সাহায্যে, ম্যানোমিটারের বর্ণনা দিবা, ম্যানোমিটারের ভিতরে কী আছে তার বর্ণনা দিবা। হ্যাঁ, তারপর একটা সূচক P1 এর বর্ণনা দিবে, এরপরে যায় ব্যারোমিটারের বর্ণনা দিবে, ব্যারোমিটারের ভিতরে কী আছে তার বর্ণনা দিবে, ব্যারোমিটারের ভিতরে একটা সূচক P2 আছে তার বর্ণনা দিবে। তারপরে আবার একটা স্কেল আছে এখানে, তার মধ্যে ভার্নিয়ার স্কেল আছে। এই কথাগুলোকে তুমি তোমার ভাষায় লিখে ফেলবে, তাহলে দেখবে তোমার কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমি আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। এরপরে আমরা কার্যপ্রণালীতে যাব। লক্ষ্য করো, কার্যপদ্ধতি পরীক্ষায় আসে। কার্যপদ্ধতিকে আমি কয়েকটা পয়েন্ট আকারে বিভক্ত করেছি। প্রথম পয়েন্টে লক্ষ্য করো, প্রথমে থার্মোমিটার সি কুণ্ডকে বরফ গলা পানিতে নিমজ্জিত রেখে, প্রথমে থার্মোমিটার সি কুণ্ডকে বরফ গলা পানিতে নিমজ্জিত রেখে পারদ আধার আরকে এমনভাবে উঠানামা করা হয় যাতে ম্যানোমিটার সূচক P1 এর অগ্রভাগ এ নলের পারদ তলকে স্পর্শ করে। আমি বিষয়টাকে একটু বুঝিয়ে বলছি, একটু অপেক্ষা করো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম পয়েন্টটা আবার একটু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, মনোযোগ দাও। প্রথমে থার্মোমিটার, প্রথম কাজটাকে থার্মোমিটারের সি কুণ্ড যেটা আমরা হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ, কুণ্ডকে বরফ গলা পানিতে নিমজ্জিত, এটা যেহেতু আলাদা একটা চেম্বারের মধ্যে আছে, এটার মধ্যে বরফ গলা পানি দিয়ে আমরা এটাকে নিমজ্জিত করব। দেখে পারদ আধার আরকে, মানে এই পাশে যে পারদের কুণ্ডটা আছে, পারদ আধার আরকে এমনভাবে উঠানামা করা হয় যাতে ম্যানোমিটারের সূচক, ম্যানোমিটারে এখানে একটা P1 সূচক আছে, সূচক এর অগ্রভাগ এ পারদ তলকে স্পর্শ করে। তার মানে এর ভিতরে যে পারদ তল আছে এটাকে যাতে কি স্পর্শ করে। ওকে,
অতঃপর ব্যারোমিটার ডি কে এবার আবার ব্যারোমিটার ডি কে উঠানো বা নামানো হয় যাতে তার পারতল P2 সূচকের অগ্রভাগকে স্পর্শ করে। তাহলে গঠনে আমরা বলেছি এটার ভিতরে সূচক আছে কয়টি? দুইটি। হ্যাঁ, তাহলে এই দুইটি সূচকের আমরা প্রথমে বরফ সি কুণ্ডুটাকে বরফের মধ্যে, বরফ গলা পানির মধ্যে নিমজ্জিত করার পর আর এবং ডি কে এমনভাবে পজিশন চেঞ্জ করব যাতে P1 এবং পারতলটা P1 এবং P2 সূচককে স্পর্শ করে। সোজা কথা হচ্ছে এটা। ওকে, এই অবস্থায় ভার্নিয়ার ভি এবং মূল স্কেল এস এর সাহায্যে সূচক P1 ও P2 এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করে নিব। যেহেতু স্কেলটা এমনভাবে দাঁড় করানো আছে সূচক P1 এর পার্টও নিতে পারবো, P2 এর পার্টও নিতে পারবো, তাহলে তাদের ভিতরে দূরত্ব কত এটা আমরা বের করে নিব। এটিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি কুণ্ডের অভ্যন্তরস্থ হাইড্রোজেন গ্যাসের চাপ প্রকাশ করবে। যেহেতু আমি এখানে বরফ গলা পানি দিয়েছি, বরফের তাপমাত্রা মাইনাসে থাকতে পারে, যখন বরফ গলে পানি হবে তখন ওই তাপমাত্রাটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তাই এই যখন আমি বরফ গলা পানির মধ্যে এটাকে নিমজ্জিত করছি তখন এটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির জন্য যে পার্ট সেটা আমরা পেয়ে যাব। সি কুণ্ডের অভ্যন্তরস্থ হাইড্রোজেন গ্যাসের চাপ কত এটা আমরা এখন পেয়ে যাব। কি সহজ না? 1 নম্বর পয়েন্টটা একটু কমেন্ট করবে প্লিজ। তারপর লক্ষ্য করা, এখন মনে করি এই চাপ হলো P0, বায়ুমণ্ডলীয় চাপ P এবং P1 ও P2 সূচক দুইটির মধ্যবর্তী পারদ স্তম্ভের উচ্চতা, অর্থাৎ P1 এবং P2 সূচক মধ্যবর্তী যে পারদ স্তম্ভ এটার উচ্চতাকে যদি আমি H0 ধরি, অতএব আমরা বলতে পারি P0 সমান স্বাভাবিক বায়ুচাপ প্লাস এইখানে সৃষ্ট যে বায়ুচাপ, সেই বায়ুচাপ পারদ স্তম্ভের বায়ুচাপ কত সেটা, তাহলে P প্লাস H0। এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য হাইড্রোজেন গ্যাসের চাপ কত এটা আমি পেয়ে গেলাম। এটাকে আমি সমীকরণ 1 দ্বারা প্রকাশ করলাম। এবার আসো 2 নং পয়েন্ট, পরবর্তী স্লাইডে 2 নং পয়েন্টে লক্ষ্য করো। এবার সি কুণ্ডকে ফুটন্ত পানি হতে উত্থিত বাষ্পে স্থাপন করা হয়। এতে সি কুণ্ডের হাইড্রোজেন গ্যাস উত্তপ্ত হয়ে প্রসারিত হবে। লক্ষ্য করো, প্রথমে আমরা কি করেছি, প্রথমে বরফ গলা পানিতে রেখে তারপর আমরা পার্ট নিয়েছি। এবার কি করব, ফুটন্ত পানির মধ্যে সি কুণ্ডকে প্রবেশ করাইলে তাহলে পারদের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পারদ প্রসারিত হবে, তাহলে সেক্ষেত্রে চাপটাও কি হবে, পরিবর্তন হবে। এই অবস্থায় এ নলের পারদ তল P1 সূচক গ্রহতে নিচের দিকে নেমে যাবে। পূর্বের ন্যায় পারদ আধার আর কে, এবার এই আর কে উঠানামা করিয়ে এ ও ডি এর পারদ তলকে যথাক্রমে P1 ও P2 সূচকের অগ্রভাগকে স্পর্শ করাতে হয়। অতএব সি কুণ্ডের গ্যাসের আয়তনটা স্থির থাকে। এখন মূল স্কেল এস এবং ভার্নিয়ার স্কেল বি এর সাহায্যে এওডি এর পারদ স্তম্ভের উচ্চতার পার্থক্য বের করি। এটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি কুণ্ডের অভ্যন্তরস্থ হাইড্রোজেন গ্যাসের চাপ নির্দেশ করবে। মনে করি এই চাপ হলো P100। তাহলে মনে করি বায়ুমণ্ডলীয় চাপ P, এ সূচক দুটির মধ্যবর্তী পারদ স্তম্ভের উচ্চতা H0। তাহলে আমরা পূর্বের ন্যায় P100 সমান কি, স্বাভাবিক বায়ুচাপ প্লাস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদের চাপ, দুইটা মিলে যোগ করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদের মোট চাপ কত এটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা উপস্থাপন করলাম। আমার মনে হয় বিষয়টা আমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে দুটি কাজ করেছি আমরা এখন পর্যন্ত কার্যপ্রণালীতে। একটি কাজ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গোলা পানি দিয়ে নিয়ে তারপরে চাপ নির্ণয় করেছি, যেটাকে আমি P0 দ্বারা 1 নং সমীকরণে দেখিয়েছি। আবার এরপরে কি করেছি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তার কুণ্ডের মধ্যে দিয়ে তারপরে আবার পরিবর্তিত যে চাপ সেটা আমরা নির্ণয় করেছি, সেটাকে আমি 2 নং সমীকরণ দ্বারা এবং P100 দ্বারা প্রকাশ করেছি। কেমন লাগতেছে ক্লাসটি, বুঝতে পারতেছো? একটু প্লিজ রিপ্লাই দিবে। ওকে, পরবর্তী আলোচনায় যাচ্ছি। থ্যাংক ইউ রাফসান বোঝার জন্য। তারপরে খেয়াল করো, পরিশেষে যে বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে হবে সে সি কুণ্ডকে তার মধ্যে স্থাপন করি। আমরা তো কোনো একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করবো, তাহলে প্রথম কাজ কি করেছি, প্রথম কাজ বরফ গলা পানিতে 0 ডিগ্রির জন্য একবার কাজ করেছি, চাপ নির্ণয় করেছি। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির জন্য একবার চাপ নির্ণয় করেছি। তারপরে আমরা এখন যে বস্তুর তাপমাত্রা নির্ণয় করবো এবার সি কুণ্ডকে সেই বস্তুর মধ্যে নিমজ্জিত করব। উম্মে মিনহা থ্যাংক ইউ বোঝার জন্য। তারপর ইশতিয়াক আহমেদ থ্যাংক ইউ। NK নাইম খান থ্যাংক ইউ বোঝার জন্য এবং সাথে থাকার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। ওকে, এবার আসুন, তাহলে পরিশেষে যে বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে হবে সি কুণ্ডকে তার মধ্যে স্থাপন করা হয়।
পূর্বের উল্লেখিত পদ্ধতিতে সি কুণ্ডের অভ্যন্তরস্থ হাইড্রোজেন গ্যাসের চাপ নির্ণয় করা হয়। মনে করি অজ্ঞাত তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা নির্ণয় করব অজানা তাপমাত্রা, এবং উক্ত তাপমাত্রা হাইড্রোজেন গ্যাসের চাপ পিটি যদি বায়ুমণ্ডলীয় চাপ পি এর সূচক দুটির মধ্যবর্তী পারদ স্তম্ভের উচ্চতা এইচটি হয়, তবে পিটি ইকুয়াল পি প্লাস এইচটি। আসলে একবার 0 ডিগ্রির জন্য কাজ করেছি যেরকমভাবে, 100 ডিগ্রির জন্য সেরকমভাবে কাজ করেছি, ঠিক অজানা তাপমাত্রার জন্য ঠিক একই রকমভাবে কাজ করবে। কাজ করে চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত চাপ আমরা নির্ণয় করবো। তাহলে 1 নং, 2 নং, 3 নং, 3টা সমীকরণ আমরা দেখতে পেয়েছি। তোমরা যখন ভিডিওটা আবার দেখবে তখন 1, 2, 3 এর সমীকরণগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাবে। আর যদি কেউ এখন লিখে থাকো সমীকরণগুলো, তাহলে তোমার কাগজে তুমি একসাথে দেখতে পাচ্ছ। ওকে, এবার আমরা তাহলে কার্যপ্রণালী শেষ, এবার আমরা হিসাব করব, গণনা করব। হ্যাঁ, তো গণনার জন্য লক্ষ্য করো, মনে করি স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাসের চাপ প্রসারণাঙ্ক গামা, যেহেতু এটা তরল তাই এখানে তার একটা প্রসারণ গুণাঙ্ক হবে, সেই গুণাঙ্ককে আমরা কি ধরেছি, গামা ধরেছি। তারপরে লক্ষ্য করো, তাহলে পিটি সমান পি নট ইন্টু 1 প্লাস, আমরা জানি প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালা সেটা হচ্ছে 1 প্লাস গামা টি। তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা এটাকে লিখলাম, এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এবার আসো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, পি নট প্লাস পি নট গামা টি, এবং এটাকে যদি পক্ষান্তর করে নিই তাহলে পিটি মাইনাস পি নট সমান পি নট গামা টি, এই সমীকরণটা পাবো। এটাকে আমরা 5 নং সমীকরণ হিসেবে উপস্থাপন করেছি। পুনরায় আমরা পি 100 জন্য সমীকরণটাকে একই রকম লিখতে পারবো। তাহলে পি নট ইন্টু 1 প্লাস 100 গামা, কারণ টেম্পারেচার সেখানে কত, 100 ডিগ্রি, তাই 100 গামা। আবার আমরা তাহলে এখান থেকে একই রকমের পি 100 মাইনাস পি নট সমান এই সমীকরণটা পাবে, 7 নং সমীকরণ দিয়েছি। এবার আবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যে সমীকরণ 5 নং থেকে সমীকরণ 7 নং ভাগ করে পাই, 5 নংকে 7 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে একটু লক্ষ্য করো 5 নং কোনটা, 5 নং হলো এই সমীকরণটা, পিটি মাইনাস পি নট ইকুয়াল পি নট গামা টি। এই সমীকরণটাকে 7 নং দ্বারা ভাগ করবো, পি 100 মাইনাস পি নট ইন্টু পি নট গুণ 100 গামা, এই সমীকরণ দ্বারা ভাগ করব। এটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা এখানে লিখলাম, বাম পক্ষ ইকুয়াল, ডান পক্ষটা এখানে আগে লিখেছি, আর বাম পক্ষ ইকুয়াল, মানে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ। তাহলে সমীকরণটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। একটু বাসায় ক্যালকুলেশনগুলো করবে, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টি এর রাশিমালাটা বের করেছি, তাহলে টি ইকুয়াল পিটি মাইনাস পি নট ভাগ পি 100 মাইনাস পি নট ইন্টু 100, এই সমীকরণটা আমরা, এটাকে আমরা 8 নং সমীকরণ দিলাম। সমীকরণ 8-এ পি নট, পি 100 এবং পিটি এর মান বসিয়ে পাই। তাহলে পি নটের মান এর আগের সমীকরণে পেয়েছি 1 নং সমীকরণ, পি 100 এবং পিটি, সবগুলো রাশির মান আমরা বসালাম এখানে, বসিয়ে এই সমীকরণটা পাবো। তাহলে এখান থেকে আবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই মাইনাস চিহ্নটা দিয়ে এটাকে গুণ করে ব্র্যাকেটগুলো তুলে নিই, তাহলে কাটাকাটি যাবে, পি পি কাটা যায় উপরে, নিচেও পি পি কাটা যায়, তাহলে থাকতেছে এইচ টি মাইনাস এইচ নট ভাগ এইচ 100 মাইনাস এইচ নট ইন্টু 100। এটাকে আমরা 9 নং সমীকরণ দিলাম। এখন এইচ নট, এইচ 100 যেটা স্কেল থেকে মানগুলো পেয়েছি, মনে আছে তো, কার্যপদ্ধতির 1 নং এইচ নট কীভাবে নির্ণয় করেছি, এইচ 1 কীভাবে নির্ণয় করেছি, এবং এইচ টি কীভাবে নির্ণয় করেছি, এর মান যেটা 9 নং সমীকরণ হতে অজ্ঞাত তাপমাত্রা টি নির্ণয় করা যায়। আমার মনে হয় আলোচনাটা অনেক বড়, কিন্তু বুঝতে পেরেছি, তাই না? কি লিখতে পারবা পরীক্ষায়? আমার এই অ্যানালাইসিসটুকু যদি তুমি এখন ধারণ করে নিজের মতো করে একবার লেখো, আর মনোযোগ দিয়ে একবার পড়ে আবার লেখো, তুমি জীবনে এগুলো ভুলবা না। এবং মনে রাখতে হবে, এখানে একেবারে হুবহু বইয়ের লাইন তোমাকে মিলায় মিলায় লেখার দরকার নাই। তুমি যতটুকু বুঝেছ ততটুকু দিয়ে তুমি তোমার মতো করে একটা আউটপুট তুমি এখানে লিখবে। কি পারবা তো? আশা করি তোমরা পারবে। নাহিদা রহমান, আনক্লিয়ার ভিডিও, নোটিসিং স্যার আনক্লিয়ার। আচ্ছা, এটা আসলে একটু অনেক সময় নেট আমার এখানে ক্লিয়ারই হচ্ছে, কারণ আমিও এখানে মোবাইলে তোমাদের লাইভটা দেখছি, আমার এখানে ক্লিয়ার, তার মানে আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে। হয়তো বা তুমি যে অবস্থান থেকে দেখতেছো সেখানে হয়তো নেটওয়ার্ক একটু উইক হয়েছে, এই জন্য সাময়িকভাবে এটা তোমার ঝাপসা হয়ে গেছে। তবে তুমি এক কাজ করতে পারো, ভিডিওতে টাচ করে সেটিংসে যাও, সেটিংসে একটু পিক্সেল বাড়াইয়া দাও, হ্যাঁ 720 পিক্সেল দিয়ে দাও, তাহলে দেখবা আবার অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে গেছে। আর না হলে ভিডিওটা আবার যখন পরে দেখবে তখন ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের পরিচয় জানলাম। এবার আসি এটার পরিসীমা, কতটুকু রেঞ্জ আমরা পরিমাপ করতে পারি।
হাইড্রোজেনকে উষ্ণতামিতিক বস্তু হিসেবে ব্যবহার করে এই থার্মোমিটারের সাহায্যে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তবে উজ্জ্বল পোর্সেলিনের কুণ্ড ব্যবহার করে এই থার্মোমিটারে 1150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। আমরা যে কুণ্ডের কথা বলেছি এটা তৈরি কি দিয়ে? প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে। আর যদি আমি উজ্জ্বল পোর্সেলিন দিয়ে কুণ্ডটা তৈরি করি তাহলে 1150 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যাবে। হাইড্রোজেনের পরিবর্তে যদি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি, খেয়াল করো আমরা কিন্তু হাইড্রোজেন গ্যাসের বর্ণনা দিয়েছি, হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি কুণ্ডের ভিতরে তাহলে 1600 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যাবে এবং -200 ডিগ্রি সেলসিয়াসের নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য এই থার্মোমিটার হিলিয়াম গ্যাস ব্যবহার, নিম্ন তাপমাত্রার জন্য আবার কি হিলিয়াম গ্যাস ব্যবহার করতে হবে হাইড্রোজেনের পরিবর্তে। তা আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এবং দেখে নিলে পারবে। আরেকটু পরিচয় আছে হাইড্রোজেন স্থির আয়তনের গ্যাস থার্মোমিটারের, এটা হলো সুবিধা, তোমরা একটু দেখে নিবে। এর পরিমাপ সীমা খুবই দীর্ঘ, এটি খুবই সুবিধি, হাইড্রোজেনকে সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। যেহেতু প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের প্রসারণ দীর্ঘ, সেহেতু তার প্রতি ডিগ্রি অন্তর তার সমান থাকে, মানে ডিগ্রির যে পার্থক্য এটা সমান থাকে। যেহেতু সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপ প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান, সেহেতু গ্যাস থার্মোমিটারের যে কোনো গ্যাস নিলে প্রসারণে কোনো পরিবর্তন ঘটবে না, এগুলো আছে। তারপরে এই থার্মোমিটারের পার্ট, তাপ, গতি স্কেলের সাথে মিলে যায়, তার মানে অনেক সুবিধি। তো খ নং যেটা বলেছে সুবিধি। তারপরে হচ্ছে অসুবিধা আছে, একটা অসুবিধা আমি এখানে লিখেছি, এই থার্মোমিটার আকারে অনেক বড়, দেখছো তোমরা অনেক বড় একটা সেটিংস, সেজন্য সাধারণ তাপমাত্রা পরিমাপের জন্য এর ব্যবহার একটু অসুবিধাজনক। আমরা গত ক্লাসে স্থির চাপ গ্যাস থার্মোমিটারের পরিচয় পেয়েছি, আজকে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের পরিচয় পেলাম এবং আজকে আরও একটু আলোচনা করবো। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে সময় আছে শেষ করতে পারবো, সেটা হলো প্লাটিনাম রোধ থার্মোমিটার। যদি গতবার না এসে থাকে, আমি প্রশ্ন দেখার সুযোগ হয় নাই, তাহলে এটা আসবেই। আর যদি গতবার এসে থাকে তাহলে স্থির আয়তন, স্থির চাপ, এই দুটার মধ্যে একটা, অথবা তাপ যুগল থার্মোমিটার, যেটা আগামী ক্লাসে আলোচনা করব সেটা। তো যাই হোক, এই বিষয়গুলো একটু আলোচনাটা একটু ক্লিয়ার করে নেবে। এবার আসো আমরা পরবর্তী আমাদের যে ধারণা, প্লাটিনাম রোধ থার্মোমিটার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যদি এসেও থাকে তারপরে একটু ধারণাটা বুঝে নাও, কারণ যদি ভবিষ্যতে কাজে লেগে যায়। হ্যাঁ, ওকে, এবার আসি। পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে কোনো একটি বিশুদ্ধ ধাতব পরিবাহকের রোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পায়। তাপমাত্রা দূর পাল্লা পর্যন্ত এই পরিবর্তন নিয়মানুগ হয়। ধাতব পরিবাহকের এই উষ্ণতাভিত্তিক ধর্মকে ভিত্তি করে এক প্রকার থার্মোমিটার তৈরি করা হয়েছে, যার নাম রোধ থার্মোমিটার। এবং পদার্থবিজ্ঞানের যে শাখায় রোধের ভিত্তিতে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে রোধ থার্মোমিতি বলা হয়। ক বিভাগের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, রোধ থার্মোমিতি কি বা কাকে বলে? তাহলে কি বলবা? পদার্থবিজ্ঞানের যে শাখায় রোধের ভিত্তিতে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে রোধ থার্মোমিতি বলা হয়। এখন আমরা প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি নিয়ে আলোচনা করব। এই আলোচনা যাওয়ার আগে আমি তোমাদের একটু কন্টিনিউটি দেখতে চাই। তোমরা এখন যারা সংযুক্ত আছো সবার কাছ থেকে একটু রিপ্লাই দেখতে চাই কমেন্টে, সবাই বিষয়টা এই পর্যন্ত আলোচনা বুঝতে পেরেছে কিনা একটু দয়া করে রিপ্লাই করো প্লিজ। তোমাদের রিপ্লাই পেলে আমি পরবর্তী স্লাইডে যাব। নিশ্চয়ই বুঝতে পেরেছি, প্লিজ একটু রিপ্লাই দাও। থ্যাংক ইউ, রিপ্লাই শুরু হয়ে গেছে। রাফসান জানি, নাহিদা রহমান, ইশতিয়াক আহমেদ, মাহির, বাকিরা প্লিজ দ্রুত দাও। উম্মে মিনহা, রোমান হোসেন, জুয়েল, রিস্পা মহাজন। রিস্পা, অনেকদিন পর ক্লাসে আসছো। অতসী ক্লাস করে নাই, অতসীকে ক্লাস করার জন্য বলবে। সুমাইয়া সুলতানা, রূপকথা রাজকুমার, কায়েস মাহমুদ, থ্যাংক ইউ। তোমার আইডিটা আমি আশা করবো চেঞ্জ করবো, যেহেতু আমরা ফর্মালি ক্লাসে আসতেছি, তাহলে এগুলা রূপক নামগুলা বাদ দিয়ে দিবে। হ্যাঁ, নিজের নামে নিজে পরিচিত হবে আর সাহস করে নিজের ছবি দিবে। এই যে তোমরা অনেক অন্য কিছুর ছবি দাও, এটাও কিন্তু আসলে আইন সিদ্ধ না। এনকে নাইম খান, আখি হাওলাদার, শুভনীতা মজুমদার, থ্যাংক ইউ। অনেকেই রিপ্লাই করেছো, আমি খুবই আনন্দিত তোমরা আমাকে ফলো করছো এবং ক্লাসটার সাথে মনোযোগের সাথে আছো। ওকে, আমরা পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি।
প্লাটিনাম রোধ থার্মোমিটারের মূল তথ্য। হ্যাঁ, এটার আবার একটু একটা আলোচনা নতুন আলাদা আছে। এটা তত্ত্ব, কোন তত্ত্বের ভিত্তিতে এটি কাজ করে সেটি একটু ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো। তাপমাত্রা বৃদ্ধির সাথে বৈদ্যুতিক রোধও বেড়ে যায়। প্লাটিনামের এই ধর্মকে কাজে লাগিয়ে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরি করা হয়। তাপমাত্রা পরিবর্তনের সাথে একটি বিশুদ্ধ প্লাটিনাম তারের রোধ নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। সমীকরণটি নিম্নরূপ: আর থিটা ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার। এই সমীকরণটা মূলত আমরা এখানে কাজে লাগিয়ে তত্ত্বটা রেডি করব। এরপর লক্ষ্য করো, হ্যাঁ, এই যে অতসী প্রতিদিন ক্লাস করেছো, ভালো কথা, কিন্তু তুমি কি তোমার নাম দিয়ে তুমি এটা প্রকাশ করেছো? তাহলে তো আমি তোমাকে প্রথমেই চিনতে পারতাম। যাই হোক, আমি আশা করব নিজ পরিচয়ে, নিজের আলোতে উজ্জ্বল হবে, নিজের পরিচয় উজ্জ্বল হবে, নিজের নামে উজ্জ্বল হবে। ওকে, তার নেটওয়ার্ক সমস্যা করে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, ভাই একটু অপেক্ষা করো। প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। তোমার যদি সমস্যা বেশি হয় তাহলে যখন ভিডিওটা পরে আবার দেখে নিও, কিন্তু একটু অপেক্ষা করো, কেমন? ওকে, তাহলে লক্ষ্য করো, এখানে আর থিটা এবং আর নট হলো থিটা নট ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারের রোধ। খেয়াল করবে, আলফা ও বিটা হচ্ছে ধ্রুবক। আলফা ও বিটার মান তারের উপাদানের উপর নির্ভর করে। বিশুদ্ধ প্লাটিনাম তারের জন্য আলফার মান স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং বিটার মানও স্ক্রিনে দেখতে পাচ্ছ। তিনটি স্থির বিন্দু যথা বরফ বিন্দু, বাষ্প বিন্দু ও গন্ধক বিন্দুতে তারের রোধ নির্ণয় করে আলফা ও বিটের মান নির্ণয় করা হয়। বিটের মান ক্ষুদ্র বলে রাশিটিকে উপেক্ষা করা, কারণ অনেকগুলো পরিচয় আমরা উপস্থাপন করেছি। অতএব 1 নং সমীকরণকে আমরা লিখতে পারি আর থিটা ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা। তোমরা হয়তো নিচের সমীকরণ 2 নং যে সমীকরণটা এটার সাথে বেশি পরিচিত, কারণ ইন্টারমিডিয়েট শ্রেণীতে তাপ বিজ্ঞানের বিভিন্ন অঙ্ক তোমরা এটা দিয়ে করে এসেছো, কিন্তু আসলে এটা মূল সূত্র হচ্ছে 1 নং থেকে কিভাবে আসছে সেটা আমরা এখানে দেখিয়েছি। তো যাই হোক, আমরা এখন 2 নং সমীকরণটা তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এবার আসো পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে বলছে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্লাটিনাম তারের রোধ 100 ধরলাম আর 100, এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো তাহলে 2 নং সমীকরণ হতে আমরা পাই আর নট, যেটা গত এর পূর্বে স্লাইডের 2 নং সমীকরণটা। হ্যাঁ, আর 100 ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা 100। হ্যাঁ, কারণ টেম্পারেচার সেখানে কত, থিটা ছিল সেখানে, তো থিটা কত 100, তাহলে থিটার পরিবর্তে আমরা এখানে 100 বসালাম। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করে পক্ষান্তর করে নেই তাহলে 3 নং সমীকরণটা তা পাবো। এটা তোমরা সিম্পল কেস নিজেরা করে ফেলবে। প্লাটিনাম থার্মোমিটারে কোনো ব্যবস্থার তাপমাত্রার পার্ট যদি থিটা পি হয় এবং ওই তাপমাত্রা প্লাটিনাম তারের রোধ যদি আর থিটা হয়, তাহলে আমরা পাই, বিবেচনা করি আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা পি। এটা আমরা বিবেচনা করলাম। তাহলে এখানেও আবার এটাকে একটু ক্যালকুলেশন করে পক্ষান্তর করে নিলে 4 নং সমীকরণটা আমরা পাবো। এখন 4 নংকে 3 নং দ্বারা যদি আমরা ভাগ করে দেই, ওই যে পূর্বের থার্মোমিটারের যে কাজটুকু করেছি সেরকমই, 4 নংকে যদি আমরা 3 নং দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো আর থিটা মাইনাস আর নট, এটা বাম পক্ষ 4 নংয়ের, এটার নিচে 3 নংয়ের বাম পক্ষ আসবে আর 100 মাইনাস আর নট ইকুয়াল 3 নংয়ের 4 নংয়ের ডান পক্ষ, এখানে আর নট আলফা আর 3 নংয়ের ডান পক্ষে আর নট আলফা আছে, যেহেতু ভাগ করতেছি এই দুইটা জিনিস বাদ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু থিটা বাই 100। কি আমরা কি বুঝতে পারতেছি এই পর্যন্ত আলোচনা? আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, খুবই সহজ টেকনিক। তাহলে থিটার মানটা এবার এখান থেকে যদি বের করে নিই তাহলে থিটা পাবো আর থিটা মাইনাস আর নট ভাগ আর 100 মাইনাস আর নট ইন্টু 100। কি শিক্ষার্থীরা বুঝতে পারতেছি? হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা সহজ, আমরা বুঝতে পেরেছি। এটাকে আমরা 5 নং সমীকরণ ধরেছি। এবার আসুন আমরা তাহলে 5 নং সমীকরণের সাহায্যে নির্ভুলভাবে তাপমাত্রা পাওয়া যায় না, যেহেতু বিটা থিটা স্কয়ার রাশিটিকে উপেক্ষা করা হয়েছে। মনে আছে বিটা থিটা স্কয়ার রাশিটা উপেক্ষা করেছি 1 নং সমীকরণে যেটা ছিল। ক্যালেন্ডার নিম্নের সমীকরণের সাহায্যে আদর্শ গ্যাস স্কেলের তাপমাত্রা থিটা এবং প্লাটিনাম রোধ থার্মোমিটারের তাপমাত্রা থিটা বির পার্থক্য নিরূপণ করেন। কীভাবে নিরূপণ করছেন? থিটা মাইনাস থিটা পি ইকুয়াল এই সমীকরণটা, এটা একটু মনে রাখতে হবে। এক্ষেত্রে এটা কীভাবে আসছে এটা আমরা এখানে দেখালে আসলে আলোচনাটা অনেক জটিল হয়ে যায়, বড় হয়ে যায়, তাই আমরা এটাকে অ্যাভয়েড করে শুধু এই সমীকরণটা আমরা এখানে ব্যবহার করব।
তারপরে খেয়াল করো, একটি ধ্রুবক যা তারের উপাদানের উপর নির্ভর করে আলফা বিটার মান নির্ণয় করে ডেল্টা এর মান নির্ণয় করা যায়। তাহলে ডেল্টার মান যে নির্ণয় করবো সেই ডেল্টাটা হচ্ছে এই সমীকরণটা, যেটা এই দুইটা জিনিস কিন্তু তোমার একটু মুখস্থের বিষয় আছে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে হলো বিশুদ্ধ প্লাটিনামের ক্ষেত্রে ডেল্টা এর মান প্রায় 1.5। এগুলো আমরা বিবেচনা করে, কারণ এগুলো পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত, তাই আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। আশা করি আমার থিওরি যেটা মূল তথ্য সেটা আলোচনা শেষ, আমরা বুঝতে পেরেছি। এখন আসো আমরা এটার গঠন বর্ণনা করব। তোমরা একটা চিত্র স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাটিনাম রোধ থার্মোমিটারের জন্য প্রযোজ্য চিত্র। আমরা এখন এই চিত্রটাকে একটু ব্যাখ্যা উপস্থাপন করব। সবাই কি প্রস্তুত আলোচনাটাগুলো শোনার জন্য? আসলে অনেক কথা আমি অধ্যায় শুরু থেকে বলে আসছি, এটা বর্ণনামূলক আলোচনা। এখানে আমাকে অনেক কথা বলতে হবে, তুমি সব কথা ভালো লাগবে না, কিন্তু শুনতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটার বর্ণনাটা একটু দিচ্ছি, লক্ষ্য করো বর্ণনা। 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম সিমেন্স, হ্যাঁ, উইলিয়াম সিমেন্স প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরি করেন। পরবর্তীকালে ক্যালেন্ডার ও গ্রিফিথস এই থার্মোমিটারের আরও উন্নতি সাধন করেন। এই থার্মোমিটারে একটি বিশুদ্ধ প্লাটিনামের তার উপরিবাহী মাইকের সাথে পেঁচানো হয় এবং বৈদ্যুতিক আবেশের প্রভাবমুক্ত করার জন্য তারটিকে দুই ভাঁজ করে নেওয়া হয়। তারটির প্রান্তদ্বয় পুরু তামার দণ্ডের সাথে সংযুক্ত থাকে এবং দুটি বন্ধনী স্ক্রু P1 এবং P2, চিত্রের দিকে তাকাইতে পারি, P1 এবং P2 এর সাথে সংযুক্ত করা হয়। উচ্চ তাপমাত্রার জন্য প্লাটিনাম দণ্ড ব্যবহার করা হয়। দণ্ড দুটি বিদ্যুৎ প্রবাহে অতিরিক্ত রোধ সৃষ্টি করে। এই রোধ নিষ্ক্রিয় করার জন্য এদের পাশে একই ধরনের অপর দুটি দণ্ড C1 এবং C2 চিত্র লক্ষ্য করে স্থাপন করা হয়। এটা একটু তোমার মতো করে, যতটুকু বুঝছো তোমার মতো করে বিষয়টাকে বলতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই রিপ্লাই দিয়েছো, আমি খুবই আনন্দিত। তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনছো এবং সেই অনুযায়ী তোমরা কাজ করছো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তারপরে খেয়াল করো, গঠন এখনো শেষ হয়নি, গঠনটা আমরা পুরোটা শেষ করি। এই দণ্ড দুটিকে প্রতিবিহিত দণ্ড বলা হয়। কোন দুটা? C1 এবং C2 কে প্রতিবিহিত দণ্ড বলা হয়। দণ্ড চারটি কতগুলো বৃত্তাকার, তাহলে মোট দণ্ড কয়টি? চারটি, P1 P2 এবং C2 C1, হ্যাঁ, এই চারটা দণ্ড। এর দণ্ড চারটি কতগুলি বৃত্তাকার মাইকের চাকতির মধ্যে প্রবিষ্ট থাকে। মাইকের চাকতির ভিতরে কি প্রবেশ করে, এই যে এখানে ডট ডট দিয়ে দেখানো আছে, ডট ডট, হ্যাঁ, মাইকের চাকতি। আচ্ছা, এরপরে বলছে চাকতিগুলি নলের অভ্যন্তরে তাপ পরিচালনের বাধার সৃষ্টি করে। সম্পূর্ণ বিন্যাসটিকে একটি শক্ত কাঁচ নল, ব্র্যাকেটে বলছে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে চীনা মাটির নলে স্থাপন করা হয়। বন্ধনী স্ক্রুগুলি বাইরে রেখে নলটির উপরের প্রান্ত বন্ধ করে দেওয়া, এই যে এখানে বন্ধ করে দিয়েছি, বুঝতে পারতেছো? এটা হচ্ছে তার গঠন। তাহলে অন্যান্য থার্মোমিটারের তুলনায় এটা গঠনটা অত বেশি জটিল নয় এবং আলোচনাটা তুমি সহজেই বুঝতে পারছো আশা করি। এরপরে আসুন কার্যপ্রণালী। ক্যালেন্ডার গ্রিফিথ এর সেতু ব্যবহার করে প্লাটিনাম তারের রোধ নির্ণয় করা হয়। এটা অনেকটা হুইটস্টোন সেতুর মতো। তোমরা হুইটস্টোন ব্রিজের নামটি পরিচিত, এটা তোমাদের মনে আছে, কারণ তোমরা ইন্টারমিডিয়েট শ্রেণীতে হুইটস্টোন ব্রিজের কার্যপ্রণালী বা বিষয়গুলো পড়ে এসেছো। এখানে আরেকটা সেতু ক্যালেন্ডার গ্রিফিথ সেতু। আসলে এই সেতুগুলো কোনো মানুষ চলাচলের জন্য নয়, এগুলো হচ্ছে তার দিয়ে তৈরি বিদ্যুৎ চলাচলের জন্য একটা বর্তনী বিন্যাস মাত্র। এটা সেতুর মতো দেখানো যাবে না, বর্তনী বিন্যাস শুধুমাত্র, হ্যাঁ, বিশেষ কৌশল। তাহলে এখন ক্যালেন্ডার গ্রিফিথের সেতুটা আমরা একটু পরিচিত হবে। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার গ্রিফিথের সেতুর। এখানে এই সেতু যেহেতু হুইটস্টোন ব্রিজের সাথে সম্বন্ধ, চারটা বাহু আছে, আমরা এখন এই সেতুর বর্ণনাটা দিব। লক্ষ্য করো, সেতুর চতুর্থ বাহু এডিতে প্লাটিনাম রোধ থার্মোমিটারের প্লাটিনাম তার সংযুক্ত দণ্ড এডি। এডিটা একটু খুঁজে বাইর করি। এডি এটা হলো চতুর্থ বাহু, এ পি এটা হলো প্রথম বাহু, বিসি এটা হলো দ্বিতীয় বাহু, তারপরে সিডি বা সিও এটা হলো তৃতীয় বাহু, আর এডি বা এও এটা হলো কি চতুর্থ বাহু। ওকে, তাহলে চারটা বাহু। তাহলে যে সেতুর চতুর্থ বাহু এডিতে প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনাম তার সংযুক্ত আছে, এটার মধ্যে প্লাটিনাম রোধ যেহেতু ওই যে আমরা গঠনে বলছিলাম P
P1 আর P2 দুইটা তার আছে ভিতরে, এগুলো প্লাটিনাম, সেগুলো আমরা চতুর্থ বাহুতে যুক্ত করব। ওকে, এখানে P1 P2 C1 C2 এটা কিন্তু নিচের দিকে কিন্তু ওই যে গঠনের যে চিত্রটা দেখিয়েছে সেই চিত্রটা কিন্তু নিচে সংযুক্ত আছে, এটা দেখালাম না। এবং তৃতীয় বাহুতে প্রতিবিহিত দণ্ড পরিবর্তনশীল রোধ এস এর সাথে অনুক্রমের সংযুক্ত। এখানে তৃতীয় বাহুতে একটা পরিবর্তনশীল রোধ আছে এবং ওই C1 C2 যে প্রতিবিহিত যে দুইটা দণ্ড আছে সেই দণ্ড দুইটার সাথে সংযুক্ত করা আছে। সমমানের দুটি রোধ পি এবং কিউ প্রথম এবং দ্বিতীয় বাহুতে যুক্ত আছে। চারটা বাহুর বর্ণনা আমরা কি বুঝতে পেরেছি? তাহলে প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুতে, প্রথম বাহু হচ্ছে এ বি আর দ্বিতীয় বাহু হচ্ছে বিসি, এই দুইটা বাহুতে সমমানের দুইটা রোধ পি এবং কিউ যুক্ত আছে। আর তৃতীয় বাহুতে একটা পরিবর্তনশীল রোধ আছে এবং C1 C2 সংযুক্ত আছে। আর চতুর্থ বাহুতে একটা তোমার ওই যে P1 এবং P2 প্লাটিনাম রোধের তারগুলো যুক্ত আছে। আশা করি বুঝতে পেরেছি। তোমার ক্যালেন্ডার গ্রিফিথের যে সেতুটি সেটা বুঝতে পেরেছি। এবার আসো, ধরা যাক ব্যবস্থার তাপমাত্রা প্লাটিনাম তারের রোধ R3 এবং সেতুর তারের দৈর্ঘ্য LM এতটুকু দৈর্ঘ্য কত 2L, এটা আমরা বিবেচনা করেছি। ওকে, তারপর আসো প্রতি একক দৈর্ঘ্যের রোধ আমরা ধরে নিলাম রো এবং প্রতিবিহিত দণ্ডের রোধ হচ্ছে আর। প্রতিবিহিত দণ্ড কোনগুলো C1 আর C2, এগুলোর রোধ ধরে নিলাম কত আর। এবং তারের মধ্যবিন্দু ও থেকে বাম দিকে x সেন্টিমিটার, চিত্র দেখতে পাচ্ছ, x সেন্টিমিটার দূরত্বে ডি একটি বিন্দু গ্যালভানোমিটার ভারসাম্য বিন্দু হিসেবে কাজ করে। এই জন্য আমরা ওই যে শুরুতে বলেছিলাম চতুর্থ বাহু হচ্ছে এডি। ভারসাম্য বিন্দু মানে কি, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো প্রবাহ তখন যাবে না এবং গ্যালভানোমিটারের যে কাঁটা সেটা শূন্য দাগের সাথে মিলে যাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এবার আসো, ধরে নে তাহলে এলডি মান আমরা ধরে নিলাম x মাইনাস এল, কারণ LM পুরোটার মান হচ্ছে 2L, তাহলে OL এর মান হচ্ছে L, তাহলে এলডির মান হবে L মাইনাস কত x। তাহলে জ্যামিতিক হিসাব সহজে বুঝতে পারে। ডিএম এর মান হচ্ছে x আর OM এর মান হচ্ছে L, তাহলে x প্লাস কত L, সহজ বিষয়। যেহেতু পি আর কিউ রোধ সমান এবং চতুর্থ বাহুর রোধ সমান তৃতীয় বাহুর রোধ, হুইটেস্টন ব্রিজের নীতি অনুযায়ী পি বাই কিউ ইকুয়াল আর বাই এস বা পি বাই কিউ, হ্যাঁ আর বাই এস। তাহলে পি আর কিউ যেহেতু সমান হয় তাহলে এটার মান 1, তাহলে পক্ষান্তর করলে আর আর এস পরস্পর কি সমান, তাহলে চতুর্থ বাহুর রোধ সমান কি তৃতীয় বাহুর রোধ। তাহলে এবার চতুর্থ বাহুর রোধের যে ফর্মুলা থিওরিতে ওদের তত্ত্বের মধ্যে আমরা বের করেছি সেটা, আর তৃতীয় বাহুর রোধের যে ফর্মুলা এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটু ক্যালকুলেশন করব আর দ্বারা এটাকে গুণ করবো আর ওইটাকে রো দ্বারা গুণ করব। তারপর আমরা কিছু কাজ পক্ষান্তর করব। এখানে একটা এই চিহ্নটা আসলে কি, এটা হলো বা চিহ্ন আর কি, হ্যাঁ ওই চিহ্নটার মতো এটা ভুল হয়ে গেছে। তাহলে আর থিটা এখানে কিছু কিছু রাশি কাটাকাটি যাবে, আর থিটা ইকুয়াল এস প্লাস 2x রো, এটা আমরা পাবো। তাহলে এক্স ও রো এর মান জেনে আর থিটা নির্ণয় করা যায়। এবার আর নট আর 100 এবং আর থিটা জেনে প্লাটিনাম থার্মোমিটারের ব্যবস্থার তাপমাত্রা থিটা পি বের করা যায়, খুবই সহজ। তাহলে থিটা পি আমরা এখানে এই সমীকরণে ব্যবহার করব এবং থিটা মানে থিটা পি সমীকরণ দুটি থেকে ব্যবস্থার প্রকৃত তাপমাত্রা থিটা নির্ণয় করা যাবে। এই পর্যন্ত আলোচনা বুঝতে পেরেছি? আর অল্প একটু আলোচনা আছে, একটু ধৈর্য নাও। এখন আমরা প্লাটিনাম রোধ থার্মোমিটারের তাপমাত্রা পরিসরটা দেখে নিই। এরা -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করে। সুবিধা, এর সাহায্যে -200 ডিগ্রি সেলসিয়াস হতে 1000 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যায়। নির্দিষ্ট তাপমাত্রা কুণ্ডলীর রোধ নির্দিষ্ট থাকে। গ্যাস থার্মোমিটারের মতো এর পার্ট নির্ভুল ও নির্ভরযোগ্য। আর অসুবিধা আছে, প্লাটিনাম অনেক মূল্যবান ধাতু এবং প্লাটিনাম বিশুদ্ধ না হলে এর তাপমাত্রা নির্ভুল হবে না, এটা একটা প্রধান বিষয়। তাপমাত্রা পরিমাপে অনেক সময়ের প্রয়োজন, এটা একটা বিষয়। আর পরিবর্তনশীল তাপমাত্রা নির্ণয়ের জন্য এই থার্মোমিটার উপযোগী নয়। ওকে, ধন্যবাদ, পর্যন্ত চলে এসেছি। অনেক দ্রুত অনেক কথাবার্তা বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দুইটা থার্মোমিটারের পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস
তোমরা যদি আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনো এবং একটু স্টাডি করো আজকে রাত্রে বা বিকেলে এর পরেই, তাহলে এই দুটি থার্মোমিটার তোমাদের পরীক্ষায় একেবারে স্পন্টানিয়াসলি তুমি লিখতে পারবে। আর একটু দয়া করে ভাষায় লিখবে, যখন লিখবে তখন দেখবে অনেক কিছুই তোমার আয়ত্তে চলে আসবে। আসলে অনেক দিন তোমাদেরকে দেখি না, আমাদের আসলে ভালো লাগছে না। কার কেমন লাগছে জানি না, আমার প্রকৃতপক্ষে ভালো লাগছে না। কারণ আমার সকাল টু সন্ধ্যা পুরো দিনটাই কাটতো শিক্ষার্থীদেরকে নিয়েই, কিন্তু সেখানে প্রায় 3 মাসেরও বেশি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। ভালো লাগছে না। কিন্তু আসলে এই সুস্থ পৃথিবীর জন্য অপেক্ষা করতে হলে এবং সেই পর্যন্ত আমাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন, এবং তার জন্য আমাদের কিছু প্রিকশন তো অবশ্যই মেনে চলতে হবে। তাই আমি আশা করব তোমরাও সেই প্রিকশনগুলো মেনে চলবে এবং নিজেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য অধিদপ্তরের যে সকল নির্দেশনা আছে সেগুলো মেনে চলাফেরা করার চেষ্টা করবে। আর কলেজ স্বাভাবিক হলেই কিন্তু দেখবে পরীক্ষার ডেট পড়ে যাবে, তাই অবহেলা করবে না, পড়ালেখাগুলো ভালোভাবে করবে। আর আমাদের অনলাইন ক্লাসগুলোকে একটু মনোযোগ সহকারে দেখবে। আমি এতটুকু তোমাদের কাছ থেকে আশা রাখতে পারি। কি তোমরা কি আমার কথাগুলো কি মানতে পারবা? আমি বিশ্বাস তোমরা আমার অনুগত, আমার বাধ্যগত, তাই আমি যা বলবো সেটাকে তোমরা আস্থা হিসেবে গ্রহণ করবে এবং মানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকালও আমাদের একটা ক্লাস আছে, যেটা গতকালের ক্লাসটা নিতে পারিনি, সেটা আগামীকাল নেব। আশা করি আমি তোমাদেরকে সাথে পাবো। এবং যারা আজও ক্লাস করে নাই, প্লিজ প্লিজ দয়া করে তাদেরকে বলবে। আর তোমরা যারা যুক্ত ছিলে দয়া করে আমার ক্লাসটি শেয়ার দেবে প্লিজ, কারণ শুধু ক্লাসটা তোমাদের জন্য নয়, বাংলাদেশ গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেই দেখুক না কেন তাকে একটু দেখার সুযোগ করে দিতে হবে। কেমন? আমার জন্য দোয়া করবে যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আগামীকালের জন্য শুভ প্রত্যাশায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।